প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আবার ডেসক্রিপটিভ রিজনিং এর পরবর্তী পার্ট নিয়ে চলে এসেছি। এতদিন ধরে একটু মাঝে বিশেষত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং আদার্স যে পুলিশ সার্ভিসগুলো আছে তাদের জন্য সাইকোলজিক্যাল টেস্ট বা তোমার সিচুয়েশন রিয়াকশন টেস্টের ক্লাস যেমন আনা হচ্ছিল, তার সাথে সাথে আমরা আবার কিন্তু ডেসক্রিপটিভ রিজনিং এর প্রথম দিকে অনেক কটা পার্টই করানো হয়েছিল। তার মধ্যে কিন্তু আমাদের প্রথম থেকেই বলা হয়েছে যেটা প্রত্যেক দিন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের টাইপ একসঙ্গে মিক্স করে করানো হয়, কোনো আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ মানে একটা সেকশনেরই শুধু আজকে রিজনিং শেখানো হবে সেরকম ভাবে কিন্তু এখনো অবধি তোমাদের এই ডেসক্রিপটিভ রিজনিং এ কিন্তু ক্লাস সেরকম ভাবে নেওয়া হয়নি। তোমরা জানো, যারা পুরোনো ভিডিওগুলো এখনো অবধি জানো না, মানে তার মানে তারা আগের 7খানা পার্ট কি 8খানা পার্ট যেটা বেরিয়েছে সেই পার্টগুলো দেখোনি। তাদের জন্য বলবো ডেসক্রিপশন বক্সে চলে যাও, তোমাদের ডেসক্রিপশন বক্সেও যেতে পারো অথবা চ্যানেলের ভেতরে ঢুকতে পারো, প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের সাথে সাথে এইরকম কিন্তু তোমরা রিজনিং এর ক্লাসও কিন্তু ওখানে দেখতে পাবে। তো চলো আজকে প্রথম থেকে দেখে নিই যে আজকে ডেসক্রিপটিভ রিজনিং এর ফার্স্ট প্রশ্ন কি আছে। এই প্রশ্নগুলো হচ্ছে বিশেষত কিন্তু তোমাদের সামনে যেগুলো পরীক্ষাগুলো আছে, মানে অর্থাৎ এই ডেসক্রিপটিভ রিজনিং যে পার্টটা এটা সামনে লাগবে আইসিডিএস সুপারভাইজার মেন্স এবং ডাব্লিউবিপি এসআই মেন্স এবং তার সাথে সাথে পিএসসি মিসলেনিয়াস মেন্সের। এছাড়াও আরো পরবর্তীকালে অন্য বিভিন্ন ধরনের মেন্সের পরীক্ষা আছে, তাদের জন্য কিন্তু সমানভাবেই এইটা কাজে লাগবে। আমি এই তিনটে নাম বললাম তার কারণ এই তিনটে খুব কাছেই পরীক্ষা আছে তিনটে, সেই কারণে এদের নামটা বলা হলো। চলো আজকে ফার্স্ট প্রশ্ন যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। আজকে প্রশ্নগুলো কিন্তু বাংলায় করা হয়েছে, কারণ তোমাদেরই অনেকের চাহিদা ছিল যে বাংলায় প্রশ্নগুলো করলে সুবিধা হতে পারে। এক্স ওয়াই এর পুত্র, এক্স ওয়াই এর পুত্র, ওয়াই জেড এর স্ত্রী, ডাব্লু জেড এর পিতা হলে ওয়াই ডাব্লুর কি হবে? এর আগে বলে রাখি তোমাদের কিন্তু সামনে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই আসতে পারে, এবং সেই কারণেই কিন্তু আমাদের চেষ্টা চলছে যে দুটো ভাষার মধ্যে যে কোনো একটাতে বা দুটো ভাষাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে যেটা আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের বেসিক্যালি ব্লাড রিলেশন থেকে আসছে। এখানে আমি প্রথম দিকেই বলেছিলাম যে তোমরা আগের ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানো যে এই ধরনের ব্লাড রিলেশনের যখন প্রবলেম যখন আমরা সলভ করবো বা ডেসক্রিপটিভ রিজনিং এর উত্তর আমরা করতে যাবো, সেক্ষেত্রে প্রথমে যেমন এমনি অবজেক্টিভ টাইপ করতে গেলেও যেমন একটা চার্ট লাগে, ডেসক্রিপটিভও একটা চার্ট লাগে, কিন্তু সেই চার্টে পুরুষ এবং স্ত্রী এই যে দুটো পার্ট আছে, এই যে দুটো ভাগ আছে, এই দুটো ভাগকে বোঝানোর জন্য যে কোনো একটাকে সাইন দিয়ে আমরা বলতে বলেছিলাম। সেক্ষেত্রে কিন্তু তোমরা মেয়েদের অর্থাৎ মহিলাদের একটা নেগেটিভ বা পুরুষদের পজিটিভ হিসাবে সাইন দিতে পারো, বা যে কোনো একটাকে দিতে পারো, যেটা কম থাকবে সেটা দেওয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো চলো দেখে নেওয়া যাক এর উত্তরটা তাহলে কি হতে পারে। প্রথমেই বলছে এক্স ওয়াই এর পুত্র, তাহলে এক্স ওয়াই এর পুত্র, ওয়াই জেড এর স্ত্রী, ওয়াই জেড এর স্ত্রী, তাহলে ওয়াই কিন্তু এখানে মহিলা, ওয়াই কিন্তু এখানে স্ত্রী। পরবর্তীকালে কি বলছে ডাব্লু জেড এর পিতা হলে, জেড এর পিতা হচ্ছে ডাব্লু, তাহলে ওয়াই ডাব্লুর কি হবে? ডাব্লুর ওয়াই কি হবে? আচ্ছা এখানে যদি ইংলিশে থাকে, ইংলিশে একটু লক্ষ্য রাখবে টুটা কোথায় আছে, টু এর পরে যেটা আছে তার কি হবে সেটা জানতে চাওয়া হয়। এক্ষেত্রে হয়তো তোমরা বলতেই পারো যে বাংলা প্রশ্ন দেওয়া হয়েছে, ইংলিশে প্রশ্ন এলে তাহলে এটা কি হবে যদি বলে দিতেন ভালো হতো। তো সেই কারণে তোমাদের এটাও, বাকি যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু সবাই তোমরা ইংলিশ পড়লেও যেটা মানে বুঝবে, বাংলা পড়লেও তাই মানেই বুঝবে, এমন কিছু প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এই লাস্ট ওয়ার্ডে, এই লাস্ট যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে টু এটাই হচ্ছে মেন তোমাকে ডিফার করে দেবে যে কোথা থেকে কে কাকে বলছে। তো এখানে তোমরা একটা জিনিস বোঝো, এখানে একে বলা হয়েছে পুত্র, অবশ্যই এটা অরিজিন, এখান থেকে বলা হচ্ছে। এনারা হচ্ছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, ইনি হচ্ছেন কে? এদের পিতা। তাহলে অবভিয়াসলি যখন স্বামী স্ত্রী, স্বামীর বাবাকে তার ওয়াইফের
কি হবে? শ্বশুরমশাই হচ্ছেন, বাংলায় হলে শ্বশুরমশাই হচ্ছেন, ইংলিশে হলে ফাদার ইন ল হচ্ছেন। কিন্তু এখানে বলেছেন ঠিক উল্টোটা, মানে ডাবলুর কে হবে? তো সেক্ষেত্রে কিন্তু এখানে হবে পুত্রবধূ, বা ইংলিশে তোমাদের যদি উত্তর দিতে হয় সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হবে ডটার ইন ল। তো এখানে তাহলে আমাদের লেখাটা কি হচ্ছে? এখানে লেখাটা এটাই হচ্ছে যে ওয়াই জেডের স্ত্রী, তাই জেডের পিতা ওয়াই এর শ্বশুর হচ্ছেন। সুতরাং ওয়াই ডাব্লুর পুত্রবধূ হবেন। এটাই উত্তর। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তোমরা পরবর্তী প্রশ্নটা চলো দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটাতে এটাই বলা হচ্ছে যে চিত্রের সাহায্যে নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে সম্পর্ক নির্দেশ করো। তো এখানে চিত্রের সাহায্যে বলতে কি বোঝানো হয়েছে? তোমরা যারা 11-12 অঙ্ক করে এসছো, মানে ম্যাথ তোমাদের একটা সাবজেক্ট হিসাবে ছিল, তারা জানো এখানে চিত্রের সাহায্যে বলতে ডেসক্রিপটিভ রিজনিং এর একটা পার্ট আছে যেটা সেট থিওরি, যেটা সেট থিওরি কাজে লাগিয়ে করানো হয়। তো এটা কিন্তু ওই সেটের প্রসেসেই কিন্তু এখানে করতে হবে তোমাকে, যে এই চিত্রের সাহায্যে মানে কিন্তু সেট থিওরির সাহায্যে তোমরা নিম্নলিখিত বস্তুগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করতে হবে তোমাদের। তো এখানে তোমাদের প্রশ্নে যেগুলো দিয়েছে, যেগুলোর মধ্যে সম্পর্ক তোমাকে তৈরি করতে হবে, সেগুলো কি লেখা আছে? বাসন, অলংকার আর রূপা। এখানে রূপা ভালো ভাষায়, রূপো বলো তোমরা চলতি ভাষায়। তো এদের মধ্যে যখন তোমাকে সম্পর্ক তৈরি করতে হচ্ছে, তখন তোমাকে একটা সেট থিওরির একটা নীতি তোমার মাথায় আনতে হচ্ছে। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে এদের মধ্যে সত্যিকারের সম্পর্কটা কিরকম। দেখো, তোমরা বাজারে দেখেছো যে রূপোর বাসন অনেক সময় অনেককে গিফট করতে দেখেছো। তো রূপোর বাসন প্র্যাকটিক্যালি তোমরা মানে নর্মালি কেউ ইউজ হয়তো সেরকম ভাবে করে না, কিন্তু রূপোর বাসন মার্কেটে পাওয়া যায়, বিক্রিও হয়। আবার ঠিক তেমনই দেখবে রূপোর অলংকার, এটা মানে একদম প্রচলিত জিনিস। রূপোর হার ফার অনেক কিছুই হয়, বিভিন্ন অলংকার হয়। তো রূপার অলংকার, তো তোমাকে জানতে হবে যে রূপো দিয়ে শুধু যে অলংকারই হয় বা শুধু যে বাসনই হয় তা তো নয়। রূপো দিয়ে কিন্তু অন্য কাজও অনেক সময় হয়। এমনিতেও কিন্তু রূপো কিন্তু অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু কাজে লেগে যায়। তো সেই কারণে আমরা প্রথমেই বলতে পারি যে রূপো অন্যান্য জিনিসের সাথে সাথে যেমন অলংকারে কাজে লাগে, ঠিক তেমনই অন্যান্য জিনিসের সাথে সাথে বাসন তৈরি করতেও কাজে লাগে। এদের মধ্যে তাহলে সম্পর্কটা তৈরি করার আগে আমাকে এটাই উত্তর হিসেবে লিখতে হবে যে আমরা রূপার অলংকার যেমন ব্যবহার করি, ঠিক তেমনি রূপার বাসনও ব্যবহৃত হয়। তাই এদের মধ্যে সম্পর্কটি হলো ধরো এটা রূপা, এটা ধরো বাসন, আর এটা ধরো অলংকার। সম্পর্কটা কিন্তু এরকমই, তোমাদের উত্তর কিন্তু এইভাবেই লিখতে হবে। এইটা মেন জিনিস
তোমাদের এই যে তলায় যেটা দেখানো হয়েছে এটাই কিন্তু মেইন জিনিস। এটা অনেকে তোমরা শুরুতেও দিয়ে দিতে পারো, তারপরে এইটা লিখে নিতে পারো, অথবা এটাও লাস্টে রাখতে পারো, আগে লেখাটাও দিতে পারো। তো তোমাদের কিন্তু উত্তর হিসেবে কিন্তু এটাই লিখতে হচ্ছে। চলো দেখে নিই পরবর্তী যে প্রশ্নটা আছে সেটা কিরকম। পরবর্তী প্রশ্নটা চলো দেখি। বলছে যদি প্লাস মাইনাসে পরিণত হয় এবং গুণ ভাগে পরিণত হয় তবে এই যে প্রদত্ত যে সরলটা দিয়েছে তোমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেটে 175 প্লাস 160 ইন্টু 50 ইন্টু 10 এর মানটা কি হবে? তো এটার উত্তর বলতে গেলে তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতে তোমাকে এটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে প্লাসকে মাইনাসে দেখতে হবে আর গুণকে ভাগ হিসাবে তোমাকে পরিণত করতে হবে। তো এটা যখন আমরা লিখবো তখন এটাই লিখতে হবে যে, আচ্ছা প্রথমে এখানে প্রশ্নটা লিখে নেওয়া যেতে পারে। ফার্স্টে ধরো ফার্স্টে প্রশ্নটা লিখে ফেললাম 175 প্লাস 160 ইন্টু 50 ইন্টু 10। তো এখানে আমাকে লিখতে হচ্ছে অতএব প্রদত্ত শর্তানুসারে চিহ্নগুলি পরিবর্তন করে পাই। কি পাবো? 175 মাইনাস 160 ভাগ 50, এটাও চেঞ্জ হবে, ভাগ 10। তো এখানে যদি এটা করতে হয় সেক্ষেত্রে এর পরবর্তী লাইনে কি হবে? সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই মাইনাস করলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয় জানো। তো এখানে তোমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে যদি করা হয় সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 15। 15 পর কি হচ্ছে এখানে ভাগ 50, এখানে ভাগ 10। পাশে একটা থার্ড ব্র্যাকেট খুলে লিখে দিতে পারো। বদমাস শর্ত মেনে পাই। তোমরা জানো বদমাস যে একটা রুল আছে যে সরল করতে প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ভি ফর ব্র্যাকেট মানে সবার প্রথমে কিন্তু ব্র্যাকেটের কাজ করতে হবে এবং পরবর্তীকালে তাকে পরবর্তী যে প্রশ্নগুলো মানে তোমাদের আগে অনেকবার বলেছি ও ফর অফ মানে এর, ডি ফর ভাগ, এখানে গুণ, যোগ, বিয়োগ। আচ্ছা চলো অঙ্কে ফেরা যাক। এখানে যেটা দেওয়া হচ্ছে 15/50, 15/50 ভাগ 10। এখানে ভাগকে আমরা তোমরা দেখেছি মানে তোমরা এমনিও জানো যে 15/50 এই ভাগটা গুণ হয়ে গিয়ে এটা পরিবর্তন হয়ে যায়, উল্টে যায়। তাহলে সেক্ষেত্রে এখানে যদি কাটাকুটি করা হয় এখানে 5 দিয়ে 3 হচ্ছে, এখানে 5 দিয়ে কত হচ্ছে 10। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে এখানে 3/100। 3/100 মানে কত 0.03। দেখো পয়েন্ট দিয়ে একটা জিরো আসবে 30 হবে, তারপরে জিরো দিয়ে আরেকটা জিরো আসবে 300 হবে, সেখান থেকে 3 দিয়ে 300। তো এক্ষেত্রে একটা উত্তরও লিখতে হবে। উত্তর নির্ণেয় মান 0.03। এটা লিখলে তোমার এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে এবং তোমরা যার নম্বর থাকবে সেই নম্বরটাও পেতে সক্ষম হবে। চলো দেখে নিই পরবর্তী যে প্রশ্ন আছে সেটা কি আছে, চলো দেখে নেওয়া যায়। পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নটা যেটা বলা হচ্ছে যদি কক COC কে কক শব্দটিকে D4 P6 D4 L2 লেখা হয় তবে হেন্স HENCE হেন্স শব্দটিকে কি লেখা যাবে? এখানে তোমরা যদি এই ডিজিট গুলোকে ছেড়ে দাও, ডিজিট গুলো ছেড়ে দিয়ে যদি তোমরা এমনি নর্মাল যে অ্যালফাবেট গুলো আছে সেগুলোর দিকে তাকাও, সেক্ষেত্রে একটা তোমার কাছে ধারণা পৌঁছবে বা দেখতে পাবে যেটা যেটা দেখো এখানে যেগুলো অ্যালফাবেট গুলো আছে ঠিক তার পরেরটাই কিন্তু সেই পজিশনে আছে। অর্থাৎ প্রথম যে সি আছে সি এর পজিশনে দেখো ডি আছে,
অর্থাৎ সি এর পরেরটাই কিন্তু অ্যালফাবেট হিসেবে ডি আছে, দেখো ও আছে, ও এর পরবর্তী অ্যালফাবেট কি হয় এম এন ও পি, তাহলে দেখো সেই পজিশনে কিন্তু পি আছে। ঠিক তেমনই সি এর সঙ্গে ডি আছে এবং কে এর সঙ্গে এল আছে। তো এখান থেকে তোমরা এইটুকু শিওর হতে পারছো যে এখানে কিন্তু অ্যালফাবেট যেগুলো আসবে সেগুলো আসবে হচ্ছে তার পরবর্তী অ্যালফাবেট। আর তার সাথে সাথে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো যদি তুমি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমাকে আমি একটা চার্ট করে নিতে বলবো। এই চার্টটা তোমরা হয়তো যারা জানো, তোমরা অনেকদিন ধরে যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত আছো তারা তো নিশ্চয়ই জানো, এবং তাছাড়া যারা নতুন নতুন পরীক্ষার সঙ্গে যুক্ত হচ্ছ বা নতুন পরীক্ষার্থী হচ্ছ বা মেন্স প্রথম দিতে যাবে তাদের ক্ষেত্রেও বলছি যে যারা মেন্স দিতে যাচ্ছ তারা নিশ্চয়ই প্রিলিমস যখন করেছো বা প্রিলিমস পরীক্ষা যখন অ্যাপিয়ার করেছো তোমরা এইটা নিশ্চয়ই জানতে যে এই ধরনের একটা সিরিজ হয়, যেখানে আমরা প্রথমেই কিন্তু এইটা অনেক সময় করে নিই এবিসিডি থেকে এইটা অনেকেই তোমরা জানো। এইখান থেকে আমি এখানে 1 2 3 আশা করি তোমরা সকলেই জানো যে 26 খানা অ্যালফাবেট আছে। তো এখানে কিন্তু দেখো একটু তাড়াহুড়োতে যাই হোক সবকটা মোটামুটি বুঝতেই পারছো তোমরা, এটা 1 2 3 4 5 6 এরকম ভাবে পরপর যাচ্ছে 1 থেকে 26 অব্দি। তো এখানে তোমরা এবিসিডি থেকে এই যে সিরিজটা পেলে এখান থেকে দেখো তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। দেখো ডি কোন ঘরে আছে, ডি দেখো 4 নম্বর ঘরে আছে, দেখো ডি এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 4। তোমরা যে ডিজিটে যেটা পাবে দেখো তার লাস্ট যে ডিজিটটা আছে সেটাই কিন্তু ওখানে লেখা আছে। দেখো পি, পি খোঁজো এখানে, দেখো এম এন ও পি, পি এর নাম্বার কত 16, দেখো 16 লাস্ট ডিজিট কত সেই 6, দেখো ওখানে 6 লেখা আছে। ঠিক তেমনই সি তো একবার হয়েছে ডি 4, তেমনই কে এর পর দেখো এল আছে, এল কোথায় আছে, এল আছে দেখো এখানে 12 ঘরে, অর্থাৎ 12 লাস্ট ডিজিট কত সেই 2, দেখো এখানে 2 লেখা আছে। তা আমরা এখানে বলতে পারি উত্তরটা যদি করতে হয় সেক্ষেত্রে উত্তরটা এরকম ভাবে আমরা লিখতে পারি সিও সি কে, ডি এটা তো দেওয়াই আছে, এদের সংখ্যা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার পি কত 16, ডি হচ্ছে 4, এটা হচ্ছে 12। অতএব D4 P6 D4 L2। অনুরূপ ভাবে কে আছে, হেন্স আছে, HENCE, এটাই আছে। তো এটা যখন তোমাকে লিখতে হচ্ছে হেন্স এখানে এইচ এর পরবর্তী সংখ্যা কি আছে, আই আছে, আর সংখ্যা কত 9, আই এখানে বুঝতে পারছো আই, ই এর পর এফ হয়, এফ কত 6 হয়, এন, এন কত নম্বর 14 নম্বর, এন এর পরবর্তী কে আছে ও, তাহলে সেই কত হবে 15 নম্বর, সি, সি এর পরবর্তী কে হবে ডি, ডি এর নাম্বার কত 4, দেখো ই, আবার ই এর পরবর্তী কি হবে এফ হবে, এফ এর সংখ্যা কত 6। এখান থেকে আমরা এখানে এসে লিখছি অতএব লেখা যাবে, কি লেখা যাবে H9 I9, এখানে কি দেওয়া আছে F6 ও লাস্টের ডিজিট দেখো 5 লাগবে, আর এখানে দেখো সবকটা সিঙ্গেল ডিজিট
তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ওটা হচ্ছে 5 হবে, বাকি সবাই যা যা লেখা আছে তাই হবে। তাহলে কি হচ্ছে দেখে নাও, একবার লিখে নি, পরবর্তীকালে তোমাদের সরে গেলে তোমরা পুরোটা একসঙ্গে দেখতে পাবে। এটাই কিন্তু উত্তর হবে। তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি লেখা হবে। হেন্সের শব্দটিকে যদি এইভাবে কোডিং করা হয় সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হবে I9F6O5D4F6। এটাই, এইটুকুই কিন্তু এর অ্যান্সার হবে। এখানে খেয়াল রাখতে হবে একটা চার্টের জন্য এখানে কিন্তু 8খানা ডিজিট ছিল। দেখো লক্ষ্য রাখো, 1 2 3 4 5 6 7 8, ঠিক দেখো ওখানে 5টা আছে। তো এখানেও দেখো তোমরা 10টা নাম্বার পাবে। অ্যালফাবেট আর নাম্বার ডিজিট মিলিয়ে কিন্তু তুমি 10 জন মানে ফিগার পাবে, 10টা ফিগার পাবে। দেখো I9F6O5D4F6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্নটা চলো দেখে নিই কি বলছে এখানে। প্রদত্ত সিরিজের পরবর্তী শব্দটি কি হবে বা পদটি কি হবে। এই প্রশ্নটা হয়তো দেখে তোমরা এতক্ষণে হয়তো উত্তর করে ফেলেছো, বেশিরভাগ জনই করে ফেলেছো, কিন্তু কিছুজন আছো এখনো তাদের প্রবলেম হচ্ছে বুঝতে। তো এটা একটু সোজাই দেওয়া হয়েছে। এখানে দেখো 9D8E7F6G5H এর পরবর্তী পদটা কি হতে পারে। তো এর উত্তরে তোমাদের সঙ্গে সঙ্গে এটাই বলতে হবে। দেখো এটা নর্মালি তোমরা একটা পরপর সংখ্যাই পাচ্ছ। তো এখানে যখন দেখাতে হবে তখন কিন্তু তোমাকে দুটো সিরিজ দেখাতে হবে। ঠিক তেমনই ঘটনাটা হচ্ছে এটা। দেখো 9 8 7 6 5, এখানে কিন্তু পরবর্তীকালে 4 হবে। এখানে কিন্তু -1 এক হচ্ছিল, এখানে কিন্তু -1 হচ্ছিল। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কমাগুলো কেটে দিতে হবে। এখানেও কিন্তু -1, ঠিক তেমনই এখানে কমাটা মুছে দাও, এখানে -1, এখানে কমাটা মুছে দাও, এখানে -1, এখানে কিন্তু কমাটা মুছে দিয়ে -1। অনুরূপে ডি থেকে ই কি করে হচ্ছে +1, ই থেকে এফ, সরি এফ এখানে হবে, এখানে হবে +1, এফ এর এখানে জি +1, জি এর পর এইচ +1, এইচ এর সঙ্গে +1 করলে তাহলে কত হবে আই। তাহলে তোমরা এখন আশা করি বুঝতে পারছো যে পরবর্তী এই পদটা কত হতে চলেছে। সুতরাং এই সিরিজের পরবর্তী পদটি হবে I4, সরি এখানে 4 আগে হবে, 4I, এটাই উত্তর। এক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা যেমন সোজা ছিল ঠিক তেমনই এর উত্তরটাও কিন্তু এরকমভাবে ছোটভাবেই হয়, কারণ এখানে দুটো সিরিজ থাকে, দুটো সিরিজকে পরপর দেখিয়ে দিতে হয়। আমরা কিন্তু পরবর্তীকালে এইভাবেই বিভিন্ন রকম পার্ট নিয়ে কিন্তু আমরা আসছি ডেসক্রিপটিভ রিজনিং নিয়ে। আমরা তার সাথে সাথে তোমাদের যেমন কিছু জনের চাহিদা, যেটা কিছু সেকশনের জন্য চাহিদা, কিছু পরীক্ষার জন্য চাহিদা, এসআরটি অর্থাৎ সিচুয়েশন রিঅ্যাকশন টেস্ট, সেটা নিয়েও আমরা যেমন এর সঙ্গে সঙ্গে ভিডিও আনবো, ঠিক তেমনই ডেসক্রিপটিভ রিজনিং নিয়েও কিন্তু অনেক ভিডিও আনবো। হয়তো এটাও হতে পারে যে এই কদিনের মধ্যে, অর্থাৎ এই ডেসক্রিপটিভ রিজনিং কিন্তু বেশ কদিন বন্ধ ছিল, অর্থাৎ এর মাঝে যারা তোমরা নতুন সাবস্ক্রাইবার এসছো তাদের জন্য বলবো যে তোমরা কিন্তু এই ডেসক্রিপটিভ রিজনিং এর পূর্ববর্তী যে পার্টগুলো হয়ে এসছে সেই পার্টগুলো একবার দেখে রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার আগত যে সামনে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে সুবিধা হবে। আর এখনো অবধি যারা ভিডিওটা শেষ অবধি দেখবে তারা তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাচ্ছ এবং শেয়ার করছো। তার সাথে সাথে বলে রাখবো যারা
তোমরা রিজনিং এর ক্লাস নতুন দেখছো বা যারা প্রথম জানলে যে রিজনিং এর ক্লাস হচ্ছে, তাদের বলবো যে শুধু রিজনিং না, ম্যাথ আছে, ইংলিশ আছে, বেঙ্গলি এবং প্রত্যেক কটা তোমার যাবতীয় যা যা সাবজেক্ট লাগবে সব কটারই কিন্তু সমস্ত ক্লাস তোমরা কিন্তু প্রয়াসের চ্যানেলে দেখতে পারবে। এবং প্রয়াসের চ্যানেলে দেখতে হতে গেলে তোমার পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখবার জন্য তোমাকে কি করতে হবে, দেখবে সাবস্ক্রিপশন যে বাটনটা আছে, আচ্ছা সবার প্রথমে হচ্ছে তোমাকে সাবস্ক্রিপশনটা করে রাখতে হচ্ছে, কারণ সাবস্ক্রিপশন না করে পাশে বেলটা মারা মানে বৃথা। কারণ তুমি সাবস্ক্রাইব যদি না হও, তাহলে তুমি সাবস্ক্রাইবার না হও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে তোমার ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন পাঠানো হবে না। তোমাকে আগে সাবস্ক্রিপশন বাটনটা দেখো ডান দিকের তলায় আছে, সেটাকে আগে ক্লিক করতে হবে এবং পরবর্তীকালে তার পাশে দেখো একটা ঘন্টা আছে, ওই ঘন্টাটা মেরে রাখো। ঘন্টাটা মেরে রাখলে কি হবে, তোমার আমরা ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যাবে তার একটা লিঙ্ক, এবং তুমি তোমার সময় মতো সেই লিঙ্ক খুলে ওই ভিডিওটা দেখে ফেলতে পারবে। কিন্তু অন্যান্য সময় কি হবে, বেলটা না মানে তোমার কাছে ওই ভিডিওর হয়তো সঠিক তথ্য গেল না এবং তুমি জানতে পারলে না যে এই বিষয়ে তোমার যেটা চাহিদা ছিল সেই বিষয়ে তুমি ভিডিওটা মিস করে গেলে। ডেসক্রিপটিভ রিজনিং এর পরবর্তী পার্ট নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা আবার আসছি, এবং ততক্ষণ তোমরা প্রয়াসের সাথে থাকো এই আশাই করব। চলো আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।